স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি তাসনুভা তন্নি। রানিং স্টাফদের কর্মবিরতিতে সোমবার মধ্যরাত থেকে দেশব্যাপী বন্ধ ট্রেন চলাচল। রাতভর প্ল্যাটফর্মে নির্ঘুম কাটানোর পাশাপাশি দিনেও স্টেশনে এসে ফিরে যান শত শত যাত্রী। পূর্ব ঘোষণা ছাড়া এমন সিদ্ধান্তে তীব্র ক্ষোভ জানান ভুক্তভোগীরা। তারা বলছেন, যাত্রীদের জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা করছেন আন্দোলনকারীরা। তবে দিনভর এই বিষয়ে একেবারেই নিশ্চুপ ছিল রানিং স্টাফরা। মোহাম্মদ রফিকুল ইসলাম রাজশাহী যেতে 10 দিন আগে টিকিট কেটেছেন, কিন্তু সকালে 67 বছর বয়সী অবসরপ্রাপ্ত এই সরকারি ব্যাংক কর্মকর্তা রেল স্টেশনে এসে জানতে পারেন রেল চলাচল বন্ধ। এমন হঠাৎ অপ্রত্যাশিত বিপদে দিশেহারা হয়েছেন তিনি। শ্রমিকদের নিয়ন্ত্রণের একটি দায়িত্ব আছে, যারা শ্রমিক নিয়ন্ত্রণ করেন একটা অথরিটি আছে, তাদের সাথে তারা বোঝাপড়া করে এটা সলভ করা উচিত ছিল। তো অবশ্যই আপনি সলভটা কেন করেননি? বিরক্তর চরম সীমায় এখন আমি আছি। সোমবার রাত 12টার পর থেকে রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে রফিকুল ইসলামের মতো হাজারো যাত্রী পড়েন বিপাকে। ছোট শিশু, অসুস্থ স্বজন অথবা গন্তব্যে পৌঁছানো জরুরি দরকার, সব নিয়েই স্টেশনে অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। যে অপেক্ষারও ছিল না কোনো সময়সীমা। এ যেন এক জিম্মি দশা। বলছে যে গাড়িতে উঠছে ওইটা নাকি নষ্ট, আর একটা এসি বাস দিবে ওইটাতে যাওয়ার জন্য। এখন বাস এখনো আসে না, রুগী নিয়ে অনেক ঝামেলায় আছে। আমাদের তো মেসেজ আগে দিতে হবে। এই যে দেখেন এত মাল সামান নিয়ে আসছি, এখন ট্রেন চলবে না, আমরা এটা কষ্ট পাচ্ছি না। এখানে যাওয়ার কথা ছিল, যেতে পারলাম না। বাচ্চাদের নিয়ে খুবই সমস্যার মধ্যে পড়ছি, বুঝছেন? হঠাৎ করে এরকম সমস্যা, বাচ্চারা প্রচন্ড কান্নাকাটি করতেছে। তবে কর্মবিরতিতে থাকা রেলের কর্মচারীদের কাউকেই দেখা যায়নি কোথাও। গেল 22শে জানুয়ারি এক সংবাদ সম্মেলনে দাবি মানা না হলে 28শে জানুয়ারি থেকে বন্ধ থাকবে রেল চলাচল, এই আলটিমেটাম দিয়েছিলেন তারা। তবে এর মধ্যে এই বিষয়ে কোনো অগ্রগতি না থাকায় ঠিক রাত 12টা থেকেই দেশব্যাপী বন্ধ হয়ে যায় রেল চলাচল। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। যাত্রীদের জিম্মি করে দাবি আদায়ের আন্দোলনকে দুঃখজনক বলেছেন রেলপথ উপদেষ্টা। রানিং স্টাফদের বেশিরভাগ দাবি মেনে নেওয়া হলেও বাকি দাবির বিষয়ে আলোচনায় বসার আহ্বান জানান তিনি। আর সব দাবি মেনে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সেই দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকে আমরা অর্থ বিভাগে পাঠিয়েছিলাম এবং এটার কিন্তু বহুলাংশে এই দাবিগুলো পূরণ করা হয়ে গেছে। এখনো তাদের কিছু দাবি বাকি আছে। প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিচ্ছি আমরা দিয়েছি। এতে তো মোটামুটি আমার মনে হয় এটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এই বিষয়ে আরো জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, রেলের রানিং স্টাফদের কর্মবিরতি সারাদিন ধরে আমরা দেখেছি এক ধরনের জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল রেল স্টেশনে। এখন কি অবস্থা? বেশিরভাগ দাবি দেওয়া তো মেনে নেওয়া হয়েছে, এখন কি দেখছেন, কি পরিস্থিতি আছে কমলাপুর রেল স্টেশনে? আপনাকে একটু বলতে চাই যে হচ্ছে দিনভর কিন্তু কয়েক দফায় হচ্ছে আসলে বৈঠক হয়েছে রেলের রানিং স্টাফদের যারা প্রতিনিধি ছিলেন এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়েছে এবং রেল ভবনে কিন্তু সন্ধ্যার দিকেও বৈঠক হয়েছিল। তো এখন পর্যন্ত আসলে এখন কিন্তু একটু যদি দেখানোর চেষ্টা করি যে কমলাপুর রেলওয়ে স্টেশনের কিন্তু এই ভবনটির এই ভেতরে কিন্তু হচ্ছে এখন যারা রানিং স্টাফ রয়েছেন তাদের প্রতিনিধি রয়েছে, তারা রয়েছেন এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এখানে কয়েকজন আছেন, তারা বৈঠক করছেন এবং এই বৈঠক কিন্তু এখন পর্যন্ত চলছে। বৈঠক চলার পরে বৈঠক যখন শেষ হবে তারপর হচ্ছে আনুষ্ঠানিকভাবে আসলে জানা যাবে যে হচ্ছে এই কর্মবিরতি থেকে তারা সরে আসবেন কিনা। তো এখন পর্যন্ত যদি আমি একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এই যে সরকারের পক্ষ থেকে যে দাবি দেওয়াগুলা, কিছু দাবি দেওয়া মানলো, একটা দাবির বিষয় কিন্তু আসলে তারা হচ্ছে যে কর্মবিরতিতে এখনো অনড় আছেন, সেই বিষয়টা কিন্তু এখনো ক্লিয়ার না করা পর্যন্ত কিন্তু তারা হচ্ছে কর্মবিরতি থেকে যাবেন না। তো এখন পর্যন্ত যদি বলি কমলাপুর রেলওয়ে স্টেশনে আসলে ট্রেন চালুর যে বিষয়টা, সেই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আমাদের জানানো হয়নি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, সেটা বৈঠকের পর আসলে জানা যাবে যে আসবে কি আসবে না। এই ছিল সবশেষ। ধন্যবাদ আপনাকে রাকিব। দর্শক, আমাদের সহকর্মী রাকিব হোসেন যুক্ত হয়েছিলেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। রেল চলাচল বন্ধ, সন্তান স্বজনদের নিয়ে যখন প্ল্যাটফর্মে অসহায় যাত্রী, তখন পাশে দাঁড়িয়েছে সরকার। এই প্রথমবারের মতো আন্দোলনে অচল রেলের যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে। রেলের টিকিটেই হয়েছে বাস যাত্রা। বিকল্প এই ব্যবস্থা দুর্ভোগের যাত্রীদের দিয়েছে তাৎক্ষণিক স্বস্তি।
যে কোনো আন্দোলনে অচল পথ এটি এদেশের যেন স্বাভাবিক দৃশ্য। আর আন্দোলন যদি হয় পরিবহন খাতে তবে তো কথাই নেই। আগে থেকে কিছুই জানতে না পারায় পথে নেমেই বিপদে পড়েছেন রেলযাত্রীরা। তবে সেই বিপদ থেকে উদ্ধারে এগিয়ে এসেছেন সরকার। রেল স্টেশনের বাইরেই অপেক্ষায় ছিল বাস, যা যাত্রীদের নিয়ে রওনা হয়েছে গন্তব্যে। আবারও টাকা গচ্ছা দিয়ে টিকিটও কাটতে হয়নি কাউকে। রেলের টিকিট দিয়েই বাস যাত্রা করেছেন তারা। আমাদের যাওয়ার তো কোনো ব্যবস্থাই ছিল না, যে বিআরটিসি এরকম একটা ব্যবস্থা করেছে, তো বিআরটিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ যে তারা এই ইয়েটা করেছে, যে ট্রেন চলবে না, ভোগান্তিটা একটু কম হচ্ছে যাত্রীদের জন্য। আমাদের বিকল্প যে ব্যবস্থা করছে সেজন্য আমরা অনেক খুশি, ধন্যবাদ। কারণ এটা ফিরাই দিলে অনেকের অনেক জরুরি কাজ থাকে, যেতে পারতো না। তবে এর মধ্যেও ছিল বিপত্তি। গন্তব্যে পৌঁছাতে উঠেছিলেন অনেকে বাসে, সেই বাসও কিছু হয়েছে নষ্ট। যদি অবশ্যই আমরা একটু ভোগান্তির সম্মুখীন হলাম, তারপরও একদিক দিয়ে ভালো যে এসি বাসে যাচ্ছি। যে গাড়িতে উঠছে ওইটা নাকি নষ্ট, আর একটা এসি বাস দিবে ওইটাতে যাওয়ার জন্য। এখন বাস এখনো আসে না, রুগী নিয়ে অনেক ঝামেলায় আছে। ট্রেনে চলাচল করে অভ্যস্ত, কিন্তু হঠাৎ শিশুদের বাস ভ্রমণ নিয়ে দুশ্চিন্তায় মায়েরাও। বাচ্চাদের নিয়ে খুবই সমস্যাতে পড়ছি, বুঝছেন। এই বাস যে হঠাৎ করে তারপরেও পাওয়া গেছে, এটাই বড় কথা। তবে তাৎক্ষণিক বিআরটিসির বাস সার্ভিস চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাসও ফেলেছেন অনেক যাত্রী। এমন চিত্র শুধু ঢাকার কমলাপুর বা বিমানবন্দর স্টেশনের নয়, কম বেশি সারা দেশের সব রেলওয়ে স্টেশনেরই। মাহফুজা বৃষ্টি, ডিভিসি নিউজ, ঢাকা। মানুষ যদি রাজনৈতিক দলের সঙ্গে না থাকে তাহলে সেই দলের কোনো সার্থকতা নেই। কোনো দল বা ব্যক্তি জনবিচ্ছিন্ন হলে তার পরিণতি 5ই অগস্টের মতো হবে। দেশের 3 জেলায় আয়োজিত কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশও দেন তিনি। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির 31 দফা ও জনসম্পৃক্তি কর্মশালা। 3 জেলার এই কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, যে কোনো পর্যায়ে নেতাকর্মীরা অন্যায় বা খারাপ কাজে যুক্ত হলে তাদের সাথে সম্পর্ক রাখবে না বিএনপি। আপনি একজন রাজনৈতিক কর্মী বা একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনার পিছনে যদি পাবলিকই না থাকে, তো আপনি কিসের রাজনৈতিক নেতা, কিসের রাজনৈতিক কর্মী? আপনার পিছনে যদি পাবলিকই না থাকে, কিন্তু যে খারাপ তার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না। তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেন, কোনো দল জনবিচ্ছিন্ন হলে পরিণতি হবে 5ই আগস্টের মতো। একটি রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মীরা যদি জনবিচ্ছিন্ন হয়, জনবিচ্ছিন্ন হলে জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয়, ভাই আমরা 5ই আগস্ট দেখেছি না? আমরা 5ই আগস্ট দেখেছি। 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। জনগণ বিএনপির উপর আস্থা রাখছে, কিন্তু সেই বিশ্বাস যারা নষ্ট করতে চায় তাদের ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারেক রহমান। এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে 16 আনা প্রস্তুত নির্বাচন কমিশন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জাতীয় সংসদ নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে ইউরোপীয় ইউনিয়নকে আশ্বস্ত করেছেন তিনি। আর এই নির্বাচন গ্রহণযোগ্য করতে সব ধরনের সহযোগিতা করতে ইইউ প্রস্তুত বলেও জানিয়েছে রাষ্ট্রদূত। কবে জাতীয় নির্বাচন, যদিও তার চূড়ান্ত দিনক্ষণের ঘোষণা আসেনি এখনো, তবুও ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। দেশি বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে পরামর্শ নিচ্ছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত দেখা করেছে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। আলোচনা হয়েছে নির্বাচন প্রস্তুতির অগ্রগতি নিয়ে। ওনারা যেটা বলেছেন যে এই বাংলাদেশের এই অগ্রযাত্রায় ওনারা সাহায্য করতে প্রস্তুত, সব ধরনের সহায়তা ওনারা দিতে প্রস্তুত। ওনারা চান যে এটা ডেমোক্রেটিক ট্রানজিশনটা হোক। নির্বাচন কমিশন ভাবছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব নিয়েও। ইসির স্বাধীনতা, যেটা আমাদের কনস্টিটিউশন যেটা দিয়েছে, সেটা যাতে গ্যারান্টিড থাকে, সেটা ওনাদেরকে জানিয়েছি যে আমরা এই দিস ইজ হোয়াট উই ওয়ান্ট, দ্যাট ইজ আওয়ার বটম লাইন। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, পরবর্তী জাতীয় নির্বাচন আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সহযোগিতা করবে তারা। আমি বাংলাদেশে এসেছি সহযোগিতার বার্তা নিয়ে। জাতীয় নির্বাচন সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের করতে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
what the European Union can do to support him. ভোটের মাধ্যমে জনগণের আস্থা ফেরাতে কাজ করছে নির্বাচন কমিশন, এমন আশ্বস্ত করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নকে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঘোষণা দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে। মঙ্গলবার ঘোষণার পর নিজেদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। দীর্ঘ 10 দিনের আন্দোলনের পর অশ্রুজ্জলে ভাসলেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। নফল নামাজ আদায় করে 2 হাত তুলে লুটিয়ে পড়েন মোনাজাতে। এর আগে মঙ্গলবার দুপুর 2টার মধ্যে দাবি বাস্তবায়নের আলটিমেটাম দেয় আন্দোলনরত শিক্ষকরা। পরে মন্ত্রণালয়ে শিক্ষক প্রতিনিধিদের সাথে বৈঠকে শেষে আসে সুখবর। বাংলাদেশের সকল ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। 31 জানুয়ারির মধ্যে আমরা সেটা দাখিল করার জন্য বলেছি এবং মার্চ মাসের মধ্যে আমরা এটা চালু করব। সেখানে রেজিস্ট্রেশন স্থগিতের আদেশ প্রত্যাহার হবে। দাবি পূরণের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষকরা। আমাদের স্বতন্ত্র মাদ্রাসাকে জাতীয়করণের সকল পদ নিয়ে আসবেন এই ঘোষণা করেছেন আমাদের। সরকারের এই ঘোষণায় নিজেদের অসহায়ত্ব লাঘব হবে, সম্মানের সাথে বাঁচতে পারবেন এমন প্রত্যাশা ইবতেদায়ী শিক্ষকদের। মেরাজের এই উসিলা দিয়া আজকে আমাদের এই সব কিছু আল্লাহ পাক কবুল করে নেছে। আমরা এই ঘোষণা শুনে আসক্তি হয়েছি এবং আমাদের আত্মা একটু শান্তি পেয়েছি। এই বর্তমান সরকারের আমলে আমরা জাতীয়করণ ঘোষণা পাইছি, এই জন্য এই সরকারকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে এখন ছেলে মেয়েদের সঙ্গে ভালোভাবে থাকতে পারি। তবে চলতি বছরের জুনের মধ্যে এসব দাবি পূরণের সিদ্ধান্ত চূড়ান্ত না হলে জুলাই থেকে আবারও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। 15 দিনের মধ্যে 7 কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা এবং 1 মাসের মধ্যে এর কার্যক্রম শুরুর আলটিমেটাম দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। পাশাপাশি আন্দোলনকারীদের পিটিয়ে আহত করাদের 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে তারা। সচিবালয়ে বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসের পর কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলেও নতুন করে আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার দুপুরে 7 কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী ও স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে বসে। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষার্থীদের 5 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। তবে সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনারে এক জরুরি সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে আহত কলেজ শিক্ষার্থীদের ব্যাপারে রাষ্ট্র উদাসীন। 24 ঘন্টার মধ্যে ওই সংঘর্ষে হামলাকারীদের আইনের আওতার বিচারের দাবিও জানান তারা। আগে থেকেই যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি ছিলেন তাদেরকেও নতুন বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরুর পর সেখানে অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা। ভোলায় বাস শ্রমিক ও সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। ভাঙচুরের পর আগুন দেওয়া হয়েছে বেশ কিছু যানবাহনে। আধিপত্য বিস্তার নিয়ে সন্ধ্যায় এই সংঘর্ষ বাধে। অন্যদিকে বরিশালের রূপাতলীতে পরিবহন শ্রমিকদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। প্রতিবাদে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে পরিবহন ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা। বাস শ্রমিক ও সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষ। ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র ভোলা সদরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা। আধিপত্য বিস্তার নিয়ে বুধবার সন্ধ্যা 7টার দিকে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। ভাঙচুর করা হয় বাস ও সিএনজি অটোরিকশা। পরে আগুন দেয়া হয় বেশ কিছু যানবাহনে। দফায় দফায় সংঘর্ষে 2 সাংবাদিক সহ আহত হন অন্তত 20 জন। প্রতিবাদে ভোলা চরফ্যাশন অভ্যন্তরীণ সড়ক অবরোধ করে বাস শ্রমিকরা। আমাদের অনেক গাড়ি ভাঙচুর করছে, আমাদের অফিসে আগুন লাগাইছে, আমাদের অনেক আহত, অনেক শ্রমিক আহত হয়েছে। আমাদের গাড়ি আগুন লাগাই দিছে, এরা আমার কাউন্টার ফুরিয়ে লাইছে, আমাদের অনেক গাড়িগুলো ফুরিয়ে লাইছে। আমি তো জানি না, আমি গাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, আমার মাঝখানে মাথা বাড়ি মারছে। অন্যদিকে বরিশালের রূপাতলী বাস টার্মিনালে শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সরকারি বিএম কলেজের এক ছাত্রীকে পিরোজপুরের ভান্ডারিয়ায় লাঞ্ছিত করা নিয়ে ঘটনার সূত্রপাত। এ নিয়ে রূপাতলী বাস টার্মিনালে কথা বলতে গেলে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ বেঁধে যায়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। আমি স্টুডেন্ট, আমার হাত ভাড়া রাখেন। এরপর ওই ড্রাইভার এবং কাউন্টারের লোকজন ওই মেয়ের সাথে খুবই খারাপ আচরণ করছে। রাস্তাঘাটে যত ঝামেলা হয় আমরা তো ভোগান্তি শুধু যাত্রীদের, আর তো কারো কিছুই হয় না।
এ ঘটনায় বিচারের দাবিতে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। আর নিরাপত্তার দাবিতে বরিশালে ধর্মঘটের ডাক দেয় বাস শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব, পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাইকারি আড়তের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে 6 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত 25 জন। এ সময় 11টি যানবাহনে অগ্নিসংযোগ সহ বাড়ি ও অফিস ভাঙচুর করা হয়। বেলা 11:30টার দিকে উপজেলার শাওখাট এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের শাওঘাট এলাকায় বিসমিল্লা আড়তের দখল নিয়ে জমির মালিক সেলিম প্রধান ও ইজারাদার মজিবুরের মধ্যে বিরোধ চলছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা দুপক্ষকে ডেকে আড়ত থেকে টাকা তুলতে নিষেধ করেন। এর মধ্যে সোমবার আড়তে মজিবুর গ্রুপের চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন করে সেলিম প্রধানের অনুসারীরা। পরে মঙ্গলবার মজিবের অনুসারীরা সেলিম প্রধানের বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। 6 জন গুলিবিদ্ধ সহ অন্তত 25 জন আহত হন। পুড়িয়ে দেয়া হয় 10টি মোটরসাইকেল, একটি প্রাইভেট কার ও একটি অফিস। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যেগুলো আছে সব ভাঙচুর করছে এবং কি জ্বালা দিছে। আমাদের প্রায় 50টার মতো ফুন্ডার ওরা নিয়ে গেছে। ওরা মানে দেশীয় অস্ত্র পরে মানে বিভিন্ন গানটা নিয়ে এসে মানে আমাদের উপর হামলা করছে। আমাদের যত গাড়িগুলি ছিল সব লুটপাট করছে এবং কি আমাদের সব গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে গেছে। ঘটনাস্থল থেকে 11টি গুলির খোসা ও একটি তাজা ককটেল সহ বিভিন্ন আলামত জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অগ্নিসংযোগের যে বিষয়টা, এটা অবশ্যই দুঃখজনক। দেশে একটা বিশেষ অবস্থা চলছে। এই অবস্থায় এই সমস্ত বিষয় একেবারেই গ্রহণযোগ্য না। যেই করুক, যারা এই ঘটনায় জড়িত থাকুক, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ঘটনা তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার সহ ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো এটি আসলে আদালতের নিষ্পত্তিযোগ্য বিষয়। আদালত যে রায়টা আমাদেরকে দিবে আমরা সেটি বাস্তবায়ন করব। বাট আজকে যে ঘটনাটা ঘটেছে, আমরা এটা তদন্ত করে দেখছি, যারা দোষী আমরা সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসবো। আহতদের ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবার জানাবো শীতের গল্প। মাঘের শীতের প্রভাব পড়েছে উত্তরাঞ্চলের জনজীবন ও প্রকৃতিতে। আজ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনের চেয়ে এই জেলায় তাপমাত্রা সামান্য বাড়লেও মৃদু শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে বেশি। শীত উপেক্ষা করেই কাজে যাচ্ছেন শ্রমজীবীরা। পঞ্চগড়ে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় প্রভাব পড়ছে জনজীবনে। মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তীব্র শীতের কারণে ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর, সর্দি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। ঠাকুরগাঁয়ে ভোর থেকে ঘন কুয়াশায় ঠেকে যায় চারপাশ। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। সড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল। শীতবস্ত্রের অভাবে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। আমরা এখন কাজ কামে বাইরে হতে পারি না, ঘর থেকে। আমরা ঠান্ডাতে খুব কষ্টে জীবনযাপন করি। হ্যাঁ, আগুনটা পাচ্ছে, শীতে খুব ঠান্ডা লাগছে। কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না, গাড়ি ঘোড়া চালা যাচ্ছে না, হালকা পাতলা দেখা যাচ্ছে, খুব রিস্ক হয়ে যাচ্ছে গাড়ি চালাইতে। কুয়াশার জন্য কিছু দেখা যায় না, ঠান্ডা প্রচুর। দুর্বল ব্যাংকে আটকে যাওয়া আমানত ফেরত পাওয়ার আশ্বাস দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তবে এর জন্য অপেক্ষা করতে হবে বলে জানান তিনি। সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে মাইক্রো ক্রেডিট অথরিটি আয়োজিত এক সেমিনারে এমন আশ্বাস দেন গভর্নর। এ সময় 22টি মন্ত্রণালয় পরিচালিত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। গেল সরকারের সময় সীমাহীন লুটপাটের শিকার দেশের ডজন খানেক ব্যাংক। দুর্নীতি আর অনিয়মে নিমজ্জিত থাকলেও বাড়তি লাভের আশায় এসব ব্যাংকেই আমানত রেখেছেন অনেক ব্যক্তি, এমনকি প্রতিষ্ঠানও। এখন জমানো টাকা ফেরত না পাওয়ায় বিপাকে তারা। মাইক্রো ক্রেডিট অথরিটি আয়োজিত সেমিনারে এনজিওগুলোর আমানত ফেরত পাওয়ার জন্য গভর্নরের কাছে আকুতি জানান এনজিও কর্মীরা। দেখুন, আপনারা যখন রাখছিলেন তখন কোথায় ছিলেন? আমরা তো আমি ব্যক্তিগতভাবে 10 বছর আগে থেকে বলতেছিলাম যে ইসলামের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না, আপনারা রাখছেন। এখন রাখার পর এখন ধরা খেয়েছেন, 2% ইন্টারেস্ট বেশি দিচ্ছে, এখন ধরা খেয়ে গেছে। এখন আপনাদেরকে উদ্ধার আমরা করব,
কিন্তু একটু সময় দিতে হবে। এর আগে দেশে প্রায় হাজারখানেক এনজিওর ক্ষুদ্র ঋণ কার্যক্রম নিয়ে সমালোচনা করেন গভর্নর। 22টি মন্ত্রণালয়কে ক্ষুদ্র ঋণ পরিচালনার অনুমোদন দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন। অনেক আগে থেকে চলে আসছে বলে যে চালিয়ে যেতে হবে এমন তো কোনো কথা নাই। ওয়ান ক্যান স্ট্রিমলাইন দোজ থিংস। সরকারের এখানে যাওয়ার আর কোনো প্রয়োজন আছে বলে মনে হয়। সমবায় সমিতির যে প্রভাব এবং এটা একটা আনরেগুলেটেড একটা মার্কেট হয়ে গেছে এবং সমবায় যে ডিপার্টমেন্ট তাদের কোনো ক্যাপাসিটি বলতে কিছু নাই, তারা কিছুই করতে পারবে না, কিন্তু একটা লাইসেন্স দিয়ে দিচ্ছে। ফলে এটা যেটা হচ্ছে স্ক্যাম তৈরি হচ্ছে বিভিন্ন রকমের। এ সময় ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনায় নানা সংকটের কথা তুলে ধরেন অংশগ্রহণকারীরা। গ্রামীণ ব্যাংকের উদাহরণ টেনে সহযোগিতা চান গভর্নরের কাছে। এটা হওয়ার এখন আর দরকার ছিল না, ওটা তো ওয়ান অফ এ কাইন্ড একসময় একটা ব্যাংক হয়ে গেছিল। একটাই আইনি, একটাই ওয়ান ইনসিডেন্স আমি বলবো, হিস্টোরিক্যাল ইনসিডেন্স। ওই আইনটা ওটাকে নিয়ে সরকার কি করবে সেটা সরকার ভাবতে পারে। অনুষ্ঠানে জানানো হয় মাইক্রো ক্রেডিট অথরিটির অনুমোদন নিয়ে দেশে 724টি প্রতিষ্ঠান 26,000-এরও বেশি শাখার মাধ্যমে গ্রামাঞ্চলে 3 লাখ কোটি টাকার বেশি ক্ষুদ্র ঋণ বিতরণ করেছে। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট ডিপসিক বাজারে আসতেই তোলপাড় যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। সম্প্রতি জনপ্রিয়তা পাওয়া এই চ্যাটবটটির খরচ কম হওয়ায় মার্কিন এআই কোম্পানিগুলোর বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির হিড়িক পড়ে গেছে। চীনের নতুন এআই মডেলকে যুক্তরাষ্ট্রের একচেটিয়া আধিপত্যের হুমকি হিসেবে দেখছেন অনেকে। বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে এতদিন একচেটিয়া বাজার দখল করে রেখেছিল ওপেন এআইয়ের চ্যাট জিপিটি, গুগলের জেমিনাইয়ের মতো মার্কিন এআই প্রযুক্তি। তবে নতুন বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রে এআই সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিল চীনের নতুন এআই চ্যাটবট, যা আগের যে কোনো মডেলের চেয়ে উন্নত বলে দাবি করা হচ্ছে। গেল সপ্তাহে বাজারে আসার পর খুব অল্প সময়েই জনপ্রিয় হয়ে ওঠে চীনা স্টার্টআপ ডিপসিকের নতুন এআই মডেল ডিপথিঙ্ক R1। এতে ব্যবহারকারীরা কোনো প্রশ্ন করলে উত্তর তো দেবেই, পাশাপাশি কেন এ উত্তর দিল তারও যুক্তি তুলে ধরবে চ্যাটবটটি। বিশ্বের যে কোনো প্রান্তে যে কেউ এই প্রযুক্তি ব্যবহার করতে পারবে। মার্কিন টেক জায়ান্টগুলো যেখানে এআই খাতে শত কোটি ডলার ঢালছে, সেখানে মাত্র $60 লাখ এই চ্যাটবট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে চীনা স্টার্টআপ ডিপসিক। এদিকে ডিপসিক বাজারে আসার পর মার্কিন টেক প্রতিষ্ঠানগুলোর শেয়ার বিক্রির হিড়িক পড়ে। সোমবার এক লাফে $1 লাখ কোটি হারায় নিউ ইয়র্কের পুঁজিবাজার ওয়াল স্ট্রিট। সবচেয়ে বেশি বাজার মূল্য হারিয়েছে চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এনভিডিয়া। একদিনেই রেকর্ড $60,000 কোটি হারিয়েছে তারা। এনভিডিয়ার শক্তিশালী প্রসেসর ব্যবহার করেই এআই মডেলগুলোকে প্রশিক্ষণ দেয়া হয়। এতদিন ধারণা ছিল এআই গবেষণায় বড় বাজেট এবং শক্তিশালী চিপ প্রয়োজন। পাশাপাশি প্রযুক্তি খাতে আধিপত্য বজায় রাখতে চীনে এনভিডিয়ার শক্তিশালী চিপ রপ্তানি বন্ধ রেখেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সেসব পাশ কাটিয়ে উল্টো যুক্তরাষ্ট্রকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিল চীন। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। জানাবো সংস্কৃতির খবর। অমর একুশে গ্রন্থমেলা ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন লেখক, প্রকাশক, ছাপাখানা কর্মীরা। এবারের বইমেলায় বেড়েছে পরিধি, যুক্ত হচ্ছে বেশ কিছু নতুন প্রতিষ্ঠান। সব মিলিয়ে হালের সেরা বইমেলা উপহার দিতে আটঘাট বেঁধে নেমেছে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। 52 ভাষা সৈনিকদের স্মরণে ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা 2025। এবারের মেলার প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির কারণে এবছর বইমেলা নিয়ে শঙ্কায় ছিলেন লেখক, প্রকাশক ও পাঠকরা। তবে সব ভয় ডর শঙ্কা কাটিয়ে ইতিহাসের পাতায় নাম লেখাতে এবার নিজেদের সেরাটা দিতে চায় আয়োজক বাংলা একাডেমি। যে কোনো বিচারে এবারের বইমেলাটা সর্ববৃহৎ বইমেলা হচ্ছে। মেলার যে পরিসর সেটা সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় পুরোটার মধ্যে থাকছে। পরিসর বেড়েছে, অংশগ্রহণকারী বেড়েছে। আমাদের যে অনুষ্ঠানমালা তার মধ্যে কিন্তু পরিবর্তন এসছে। সেই পরিবর্তন পুরোটাই মানুষের পরিবর্তনকে ধারণ করার চেষ্টা করছে। সে যে আমরা একটা গেট করছি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দিক থেকে, যাতে মানুষ সহজে বইমেলায় প্রবেশ করতে পারে। আয়োজনকে ঘিরে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে জোরে সোরে চলছে স্টল নির্মাণের কাজ। ছাপাখানাগুলোতেও চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ।
এবছর প্রকাশনা প্রতিষ্ঠান বেড়েছে ৪৯টি, স্টল ইউনিট বেড়েছে ১১১টি, ৬৯১টি প্রতিষ্ঠানের ১০৫৭টি ইউনিট অংশগ্রহণ করছে এবারের মেলায়। একাডেমির মহাপরিচালক আশা করেন, লেখক, প্রকাশক ও বইপ্রেমীদের উৎসবমুখর অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হবে প্রাণের বইমেলা। আমাদের কাজ তো হলো শুধু আয়োজনটা করা, কিন্তু এটার মেলার সাফল্য নির্ভর করে আসলে দর্শনার্থী, ক্রেতা বা এমনকি ঘুরতেও প্রচুর পরিমাণে মানুষ আসেন। তাদের সুশৃঙ্খল অংশগ্রহণ, একটু নিয়মকানুনগুলো দেখা, অন্যের জন্য ক্ষতি না হয় সেটা খেয়াল করা, কোনো ব্যাপারে যদি কিছু অনিয়ম মনে হয়, অভিযোগ করার মতো মনে হয় সেটা কর্তৃপক্ষকে জানানো, এই ব্যাপারগুলো যদি সবাই খানিকটা সামষ্টিকভাবে আমরা মান্য করতে পারি তাহলে আমাদের মেলাটা খুব সুন্দর হবে, এতে কোনো সন্দেহ নেই। বইমেলার পরিবেশ নিয়ে অতীতে নানা অভিযোগ অনুযোগ থাকলেও এবার সে পথে হাঁটবে না আয়োজকরা, এমন প্রত্যাশা বইপ্রেমীদের। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। নওগাঁয় চলছে ৪০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী প্রেম গোসাই মেলা। এই মেলায় রয়েছে ছোট বড় ৫ শতাধিক স্টল। এবারের প্রধান আকর্ষণ বালিশ মিষ্টি, যা আকৃষ্ট করছে ক্রেতা ও দর্শনার্থীদের। প্রতি বছর পৌষ সংক্রান্তি উপলক্ষে পৌষের ৩০ তারিখে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বসে প্রেম গোসাই মেলা। মাসব্যাপী এই মেলা গ্রাম বাংলার লোকজ সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও উপজেলার সংস্কৃতির ইতিহাস তুলে ধরা হয়। মেলায় এবছর প্রধান আকর্ষণ বালিশ মিষ্টি। এক একটি মিষ্টির ওজন ৭ থেকে ১২ কেজি পর্যন্ত। বিক্রি হচ্ছে ২০০০ থেকে ৮০০০ টাকায়। এটা হচ্ছে এগুদিশহর মেলা। এই মেলাটা প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী একটি মেলা। দেখে ভালো লাগলো, এই জন্য নিলাম। ফ্যামিলির সবাই বসে একবারে খাবো। পরিবারে পেট ভরে মিষ্টি খাওয়া, বাড়িতে বেঁধে নেওয়া, এটা একটা ঐতিহ্য আমাদের। আমি বড় মিষ্টির দোকানগুলো দেখছি, ওখানে আমি লুচি নিছি, মিষ্টি নিছি। এখানে ভ্যারাইটিস এরকম মনে হয় আর কোথাও আছে কিনা জানি না। এছাড়া কাঠ, কাঁসা, গৃহস্থালী নানা আসবাবপত্র মিলছে এই মেলায়। মাসব্যাপী এই মেলায় ২০০ কোটি টাকার অধিক বেচা কেনা হবে বলে আশা করছেন আয়োজকরা। দীর্ঘ প্রায় ৩০০ বছর ৪০০ বছরের আগের ঐতিহ্যবাহী একটি মেলা। এই মেলাতে মিষ্টির দোকান, আসবাবপত্র, এক কথায় বলা যায় যে ভ্যারাইটি সব দোকানই আছে। এখানে প্রায় লেনদেন সব মিলে প্রায় ২০০ কোটি টাকার বেচকেনা হয়। ১৭ জানুয়ারি শুরু হয়ে মেলা চলবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। ডিবিসি নিউজ ডেস্ক। আবারও দুর্বার রাজশাহীর মালিকের প্রতারণার শিকার দলটির ক্রিকেটাররা। তাদের দেয়া ব্যাংক চেক বাউন্স করেছে এবারও। এ নিয়ে দুবার ঘটল এমন লজ্জাজনক ঘটনা। রবিবার দ্বিতীয় দফায় পারিশ্রমিকের ২৫% চেক পান ক্রিকেটাররা, তবে তা ব্যাংকে পাঠিয়ে টাকা তুলতে ব্যর্থ হন। অল ইজ ওয়েল ক্যাপশন দিয়ে গেল রবিবার ব্যাংক চেক হাতে নিয়ে ছবি পোস্ট করেছিলেন এনামুল হক বিজয়। তখন বিজয় হয়তো ভেবেছিলেন সিনেমার মতো করে বদলে যাবে তাদের পারিশ্রমিকের সমস্যা, তবে বাস্তবতাটা হচ্ছে পুরো উল্টো। অ্যাকাউন্টে টাকা না থাকায় ফের চেক বাউন্সের শিকার ক্রিকেটাররা। এখন আমারটা হয় নাই, অনেকে তো শুনছি বাউন্স করছে চেক। যারা আর্লি মর্নিং হাইওয়ে চেকটা ধরছিল তাদেরটা মিস হয়েছে, আর আমাদেরটা এখন SMS আসে নাই। রাজশাহীর এই কাণ্ড এটিই প্রথম নয়। চট্টগ্রামে প্রথম দফার 25% পারিশ্রমিকের চেকও বাউন্স হয়েছিল। এবার ঢাকায় ঘটল একই কাণ্ড, যা নিয়ে সব জায়গা তোলপাড় হলেও টিম ম্যানেজার যেন কিছুই জানেন না। আমাকে কিন্তু এখন পর্যন্ত কোনো ইনফরমেশন আমি এখন পর্যন্ত পাইনি, কোনো প্লেয়ার আমাকে অফিসিয়ালি কোনো কিছুভাবে জানায়নি, কিন্তু চেক দেওয়া হয়েছে, হস্তান্তর করা হয়েছে, সেই নিউজ আমার কাছে আছে। রবিবার রংপুর ম্যাচের আগে ক্রিকেটারদের এই পারিশ্রমিকের চেক দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি, যা হাতে পেয়েই রংপুরের বিপক্ষে মাঠে নেমেছিল তাসকিনরা। যদিও বিদেশি ক্রিকেটাররা ক্ষোভে বয়কট করেছিল সেই ম্যাচ। পরবর্তী ম্যাচের আগে আবারও আশ্বাস পেয়ে সিলেটের বিপক্ষে খেলতে নামে ফরেন ক্রিকেটাররা, তবে মন না গলায় ঠিকই হোটেলে বসে থাকেন মোহাম্মদ হারিস। তাসকিনও হয়তো আন্দাজ করতে পেরেছিল এমন কিছুই হতে পারে, তাই তো রংপুরের বিপক্ষে ম্যাচ শেষে এই শঙ্কার কথা নিজেই বলেছিলেন তিনি। এই উইকেটের মতো বাউন্স করলে চেক প্রবলেম আছে। শুধু ক্রিকেটারদের অর্থই নয়, টিম হোটেলের বিল নিয়েও ৯-৬ করেছে ফ্র্যাঞ্চাইজিটি, যার কারণে ঢাকায় একটি হোটেলে ওঠার পরও রংপুর ম্যাচের দিন সকালে বদল করতে হয় হোটেল। এবারের বিপিএলে পুরো আসরেই এমন ছেলে খেলায় মেতেছে দুর্বার রাজশাহী। এই এক ফ্র্যাঞ্চাইজির কারণেই ম্লান হয়েছে বিপিএল ঘিরে বোর্ডের অনেক প্রশংসনীয় কাজ। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।
নিজেদের ব্যর্থতা মেনে নিয়ে সমস্যার সমাধানে দুর্বার রাজশাহীকে আরও 7 দিন সময় বেঁধে দিল বিসিবি। এরপরও ব্যর্থ হলে প্লেয়ারদের পেমেন্ট ইস্যু সমাধান করবে বোর্ড, ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। ফ্র্যাঞ্চাইজিদের সাথে বৈঠক সেরে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানান, এই আসর থেকে টিকিটের অর্থের একটা অংশ পাবে দলগুলো। কিছু পেমেন্ট ইস্যুস ছিল, সেগুলো নিয়ে তাদের সামনে আলাপ করেছি। সো আমরা একটা জায়গায় আসতে পেরেছি। আমি নিশ্চিত নই আরও 7 দিনে সেটার সমাধান কতটুকু হবে, কিছুটা তো অবশ্যই হবে, বাট সময় বলবে যে আমরা অ্যাকচুয়ালি কতটুকু সমাধানের পথ তৈরি করতে পেরেছি। বাট এখন আমরা অনেক রেগুলার বেসিস চেক করব যে তারা যে কমিটমেন্টগুলো দিয়েছে সেই কমিটমেন্টগুলো তারা ফুলফিল করছে কিনা। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।